কৃষি, হোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট শ্রমিকদের অভিবাসন নীতি শিথিলে শীঘ্রই নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিক না হলেও এসব খাতের অনেক কর্মী দীর্ঘদিন ধরে দারুণ কাজ করে আসছেন। কিছু কাগজপত্রের ঘাটতিতে তাদের বিতরণ করা ঠিক হবে না। এ সময় মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশা জানিয়েছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় বৈদ্যুতিক যানবাহন বিক্রয়ের বাধ্যবাধকতা এবং ডিজেল ইঞ্জিন নীতিমালা বাতিল সংক্রান্ত 3টি বিলে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 2035 সালের মধ্যে পেট্রোল ডিজেল চালিত নতুন গাড়ি বিক্রয় বন্ধ করার লক্ষ্যে স্টেটটির ঐতিহাসিক নীতিমালা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। কংগ্রেসে পাশ হওয়া বিলগুলোতে সইয়ের আগে ট্রাম্প বলেন, ক্যালিফোর্নিয়ায় বাধ্যবাধকতাগুলো আর কখনোই ফিরে আসবে না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কেউ আদালতেও যেতে পারবে না। Totally killed. You can't do anything about it. They can't take us to court. They can't do any of the things they can do with the executive orders. And it's permanent. ট্রাম্প প্রশাসন দেশের গাড়ি নির্মাণ শিল্পের হারানো জৌলস ফিরিয়ে আনবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। I say under the Trump administration we will restore the full strength, might and glory of the American auto and trucking industry. Will protect our. ট্রাম্প বলেন, তিনি ন্যায্যতায় বিশ্বাসী। মানুষ তাদের পছন্দ মতো যে কোনো গাড়ি কিনতে পারবে। সম্প্রতি বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে বিবাদের জেরে হোয়াইট হাউস থেকে টেসলা গাড়ি সরিয়ে নেওয়ার হুমকি দিলেও এদিন ওই গাড়ির ব্র্যান্ডটির প্রশংসা করেন তিনি। And again, you can get any car you want. You can get electric. A lot of people love the electric. They like Tesla. So do I, in all fairness. I like Tesla. And I like others too. দেশের অটোমোবাইল খাত ধ্বংসের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে প্রেসিডেন্ট দাবি করেন, তার শুল্ক আরোপের ফলে দেশের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। Auto manufacturing is surging. And I might go up with that tariff in the not too distant future. The higher you go, the more likely it is they build a plant here. তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশাও ব্যক্ত করেন তিনি। But I don't like the oil prices have gone up just a little bit over the last few days. I was going to call it just really start screaming at you. Are we okay? Nothing wrong, right? It's going to keep going down a little bit, right? ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে চান। এজন্য ইরানকে আরো ছাড় দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। Well, I'd love to avoid the conflict. Iran's going to have to negotiate a little bit tougher. ইরানের উপর ইসরায়েলের হামলা আসন্ন না বললেও তার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট। Well, I don't want to say imminent, but it looks like it's something that could very well happen. ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। I want to have an agreement with Iran. We're fairly close to an agreement. We are fairly close to a pretty good agreement. It's got to be better than pretty good though, but it's got to be, I'd much prefer an agreement. এছাড়া তার কঠোর অভিবাসন নীতির কারণে দেশের কৃষি, হোটেল ও পর্যটন শিল্পে শ্রমিক সংকট নিয়েও কথা বলেন ট্রাম্প। Our farmers are being hurt badly by, they have very good workers. They've worked for them for 20 years. They're not citizens, but they've turned out to be, great. And we're going to have to do something about that. তিনি বলেন, কৃষি খাতে অনেকেই 20-25 বছর ধরে দারুণ কাজ করছে। কৃষক এবং খামার মালিকরাও তাদের বেশ পছন্দ করে। Farmers and take all their people and send them back because they don't have maybe what they're supposed to have, maybe not. And you know what's going to happen and what is happening? They get rid of some of the people. ভালো কর্মীদের সরিয়ে দিয়ে অপরাধীদের নিয়োগ দেওয়া হয় উল্লেখ করে শিগগিরই এসব খাতের শ্রমিকদের জন্য নির্বাহী আদেশ জারি করা হবে বলেও জানান প্রেসিডেন্ট। So we're going to have an order on that pretty soon, I think. We can't do that to our farmers and leisure too, hotels. We're going to have to use a lot of common sense on that. দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইসের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আতঙ্কে দিন পার করছেন অনেকে। আইসের অভিযান দ্রুত বন্ধ না হলে প্রতিরোধের হুমকি দিলেন হিস্প্যানিক অভিবাসীরা। এদিকে ডিএইচএস সেক্রেটারির সংবাদ সম্মেলনে সেনেটর প্যাডিয়াকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র এবং ডেমোক্রেটিক আইন প্রণেতারা। অন্যদিকে স্পিকার মাইক জনসন দাবি করেছেন প্যাডিয়ার আচরণ অত্যন্ত অসঙ্গতিপূর্ণ ছিল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া আইসের অভিযান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের আরো অনেক শহরে। এরই মাঝে চলছে আইসের ধরপাকড়ও। নেব্রাস্কার ওমাহা শহরের একটি মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অভিযান চালাতে গেলে প্রতিবাদের মুখে পড়েন আইস এজেন্টরা।
এ সময় আইএসের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। তবে এতে প্রতিহত করা যায়নি আইএসকে। প্রতিষ্ঠানটি থেকে 70 থেকে 80 জনকে আটক করে নিয়ে যায় তারা। এমন পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে অভিবাসী শ্রমিকদের মধ্যে। 6 বছর ধরে আমেরিকায় বসবাস করা এল সালভাদোরের নাগরিক হোসে অরল্যান্ডো তাদের একজন। আমরা সবাই ভীত না হয়ে কি পারি? আমরা অভিবাসী, আমরা সবাই অবৈধ নই, অনেকের কাগজপত্র নেই। এটা আমাদের সহকর্মী এবং নথিবিহীন পরিবারের জন্য দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করি যে এই অভিযান শীঘ্রই বন্ধ হবে। আমেরিকায় 10 বছর ধরে কাজ করা হন্ডুরাসের নাগরিক কার্লোসের কণ্ঠে ফুটে ওঠে তীব্র ক্ষোভ। আমরা সহিংস নই, কিন্তু এই দেশে এত বছর কাটানোর পর যদি ঘরবাড়ি, ব্যাংকে জমা টাকা, গাড়ি, বন্ধু সবকিছু এক নিমেষে হারানোর উপক্রম হয়, তাহলে আমি গুলি চালাতে শুরু করব। কারণ কর্তৃপক্ষ তো মারছে, রাবার বুলেট দিয়ে আঘাত করছে, গাড়ি চাপা দিচ্ছে। আমরা রুখে দাঁড়াবো। যখন বারবার চাপ দেয়া হয় তখন ক্রোধ সৃষ্টি হবেই। আমরাও আমাদের অস্ত্র তুলে নেব। আমাদের কাছে বন্দুক আছে। এদিকে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পেডিয়ার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিরূপ আচরণের নিন্দা জানান। They've been threatening elected officials with arrests, and they just shoved and cuffed a sitting U.S. senator. How could you say that you did not know who he was? We see the videotape, we see him saying who he was. অভিবাসীদের বিরুদ্ধে আইএসের অভিযান এবং বিক্ষোভ মোকাবেলায় সামরিক বাহিনী মোতায়েনের তীব্র সমালোচনা করেন তিনি। It's not normal for the military to be deployed on the streets of cities in the United States. The military is for foreign wars, not civil unrest that's not even happening. অ্যালেক্স পেডিয়াকে লাঞ্ছিত করা নিয়ে ক্যাপিটল হিলের বাইরে ক্ষোভ প্রকাশ করেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। তারা বলেন এভাবে চলতে থাকলে কংগ্রেসের যে কোনো সদস্যের সঙ্গে একই ঘটনা ঘটতে পারে। তবে হাউস স্পিকার মাইক জনসন উল্টো সেনেটর পেডিয়ার সমালোচনা করেন। জনসন বলেন একজন ক্যাবিনেট সেক্রেটারির ওপর এভাবে কেউ চড়া হতে পারেন না। অন্যদিকে টেক্সাসের স্যান অ্যান্টোনিওর ডাউনটাউনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি ও অভিবাসী বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভে অংশ নেয় কয়েকশো মানুষ। শহরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রাও করে তারা। লস অ্যাঞ্জেলেসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের সংবাদ সম্মেলনে ফেডারেল এজেন্টের হাতে লাঞ্ছিত হয়েছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া। তাকে এফবিআই সদস্যরা ধাক্কা দিয়ে সম্মেলন কক্ষ থেকে বের করে দেন। এরপর প্যাডিয়াকে মেঝেতে ফেলে তার হাতে জোর করে হাতকড়া পরানো হয়। তবে সেক্রেটারি নোম দাবি করেছেন প্যাডিয়াকে নিরাপত্তা কর্মীরা চিনতে না পারাতেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনেটর প্যাডিয়া বলেন বর্তমান প্রশাসন যদি একজন সেনেটরের সাথে এমন আচরণ করে তবে 8-10 জন সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে তা ধারণা করাই যায়। অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার অবিলম্বে এই ঘটনার তদন্তের দাবি করেছেন। The Department of Homeland Security and the officers in হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন বামপন্থী এবং সমস্যা সৃষ্টিকারীদের কবল থেকে লস অ্যাঞ্জেলেসকে মুক্ত না করা পর্যন্ত সেখানে অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। We are not going away. We are staying here to liberate the city from the socialist and the burdensome leadership that this governor and that this mayor have placed on this country and what they have tried to insert into this city. এ সময় তাকে প্রশ্ন করার চেষ্টা করে সিকিউরিটি কর্মকর্তাদের বাধার মুখে পড়েন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পেডিয়া। আবারও বক্তব্য শুরু করেন সেক্রেটারি নোম। দাবি করেন সেনেটরকে তিনি চেনেন না এবং তার সাথে কোনো বৈঠকের বিষয়ে অনুরোধ করেননি সেনেটর। I don't even know the senator. He did not request a meeting with me or to speak with me. লস অ্যাঞ্জেলেস পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন উইকেন্ডে দেশ জুড়ে বিভিন্ন শহরে কোনো ধরনের সহিংসতার সংখ্যা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। We are assessing this weekend's threat levels not just here but in cities across the country and pre-deploying assets. এদিকে সেনেটর প্যাডিয়াকে যখন সম্মেলন কক্ষ থেকে বের
করে নিয়ে যাওয়া হয়, তিনি একাধিকবার নিজের পরিচয় দেন। তবে সেক্রেটারি নোম বলেন, নিরাপত্তা রক্ষীরা তাকে চিনতে না পারায় এবং হামলাকারী মনে করায় জোর করে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা রক্ষীরা একাধিকবার সতর্ক করার পরও প্যাডিয়া তার দিকে এগিয়ে যাওয়াতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সরিয়ে বাইরে নিয়ে মেঝেতে চেপে ধরে ডেমোক্রেটিক এই সেনেটরের হাতে হাত করা পরানো হয়। ঘটনার পরপরই এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনেটর প্যাডিয়া। তিনি বলেন, বর্তমান প্রশাসন যদি একজন সেনেটরের সাথে এমন আচরণ করে, তবে আর 10 জন সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে তা ধারণা করাই যায়। You can only imagine what they're doing to farmers, to cooks, to day labor. তিনি অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে তাদের অভিবাসন বিষয়ক বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েও কোনো উত্তর পাননি তারা। তাই সংবাদ সম্মেলনে এসে সরাসরি সেক্রেটারিকে প্রশ্ন করে জেনে নিতে চেয়েছিলেন তিনি। And so I came to the press conference to hear what she had to say, to see if I could learn any new additional information. এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সেনেট ফ্লোরে তিনি বলেন, সেনেটর হিসেবে প্রশাসনের কাছে প্রশ্ন করতে গিয়ে প্যাডিয়া বাজেভাবে লাঞ্ছিত হয়েছেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন সেনেটর শুমার। সেনেটর বেন রে লুহানের প্রশ্ন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সেনেটরদের সাথে এমন আচরণ করতে ফেডারেল এজেন্টদের নির্দেশ দিয়েছেন কিনা। নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের বাকি আর 2 সপ্তাহ। শেষ মুহূর্তের জরিপে সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুমোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তরুণ মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি। পলিটিকোর জরিপ অনুযায়ী মামদানিকে সমর্থন করছেন 35% ভোটার। অন্যদিকে কুমোর সমর্থন এখন 31%। তবে কুমোর ক্যাম্পেইন টিমের দাবি তারা এগিয়ে আছেন জনপ্রিয়তায়। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে 9 জন প্রার্থী অংশ নিলেও মূলত এখন এটা রূপ নিয়েছে 2 ব্যক্তির লড়াইয়ে। একজন সাবেক গভর্নর ও অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিউ কুমো, যার রয়েছে ব্যক্তি এবং পারিবারিক ইমেজ। অন্যজন জনপ্রিয় তরুণ তুর্কি কুইন্সের 33 বছর বয়সী মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি। শুরু থেকেই সবগুলো নির্বাচনী জরিপে দ্বিগুণ বা 3 গুণ ব্যবধান রেখে অন্য প্রার্থীর চেয়ে এগিয়েছিলেন অ্যান্ড্রিউ কুমো। তবে দিনে দিনে নিজের অবস্থান শক্তিশালী করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকেন জোরান মামদানি। এর মধ্যে আলোচিত কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সমর্থন পাওয়ার পর শেষ মুহূর্তে এসে চমক দেখাচ্ছেন মামদানি। রাজনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ক ম্যাগাজিন পলিটিকোর গত সপ্তাহ জুড়ে চালানো জরিপের ফল প্রকাশ পেয়েছে। সেখানে প্রথমবারের মতো কুমোকে ডিঙিয়ে শীর্ষে উঠে এসেছেন মামদানি। কুমো চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন তিনি। মামদানির সমর্থন 35% আর কুমোর 31%। তবে কুমোর ক্যাম্পেইন বলছে তাদের পরিচালিত জরিপে কুমোর সমর্থন 56% আর মামদানির 44%। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সিটির ইউনিয়নগুলোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে সমর্থন হারিয়েছেন কুমো। এদিকে মেয়র হিসেবে সিটি পরিচালনায় মামদানি অনভিজ্ঞ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাল দিতে পারবেন না বলেই মনে করেন অ্যান্ড্রিউ কুমো। পাল্টা আক্রমণে মামদানির জবাব, এর মধ্যেই ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে সমর্থ হয়েছেন তিনি। ট্রাম্পের ডোনারদের কাছ থেকে কুমো অর্থ নিচ্ছেন বলেও অভিযোগ করেন মামদানি। 24 জুন ডেমোক্রেটিক প্রাইমারির ভোট অনুষ্ঠিত হবে। আগামী 14 জুন থেকে 22 জুন পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অনিবন্ধিত অভিবাসীদের শিশু সন্তানদের সুরক্ষা নিশ্চিতে ডাকা কর্মসূচি আইনে রূপান্তর করার আহ্বান জানালেন সেনেটর ডিক ডারবিন। ডাকা প্রোগ্রামের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথা বলেন তিনি। বহিষ্কার আতঙ্ক থেকে শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান ডারবিন। এদিকে অচিরেই অনিবন্ধিত অভিবাসী শিশুরা ট্রাম্পের রোষানলে পড়তে পারে বলে আশঙ্কা করেন সেনেটর অ্যালেক্স বাডিয়া। ডাকা প্রোগ্রামের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন বলেন, আগামী প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতে ডাকার মতো কর্মসূচিকে আইনে রূপান্তর করার বিকল্প নেই। ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস কর্মসূচির মাধ্যমে প্রায় 800,000 শিশু উপকৃত হয়েছে বলেও দাবি করেন ডারবিন।
ডাকার মতো কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের সামনে আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা পেয়েছে বলেও দাবি করেন ডিক ডারবিন। 2001 সালে অনিবন্ধিত অভিবাসীদের শিশু সন্তানদের নিরাপত্তা দিতে ডাকা বিলটি সেনেটে উত্থাপন করেন ডারবিন। তবে ওই সময় দ্বিদলীয় সমঝোতা না হওয়ায় মুখ থুবড়ে পড়ে ডাকা। সেনেটর ডারবিন বলেন, ওই সময় শিশুদের সুরক্ষার প্রশ্নে সেনেটররা একমত হলেও কংগ্রেস সদস্যরা বেঁকে বসেন। পরবর্তীতে 2012 সালে অনিবন্ধিত অভিবাসীদের শিশু সন্তানদের সুরক্ষা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং মানবিক আখ্যা দিয়ে এক নির্বাহী আদেশের মাধ্যমে ডাকা কার্যকরের ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাহী আদেশের মাধ্যমে বিলটি কার্যকরের পর ওবামার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন রিপাবলিকান আইন প্রণেতাদের একাংশ। সেনেটর ডিক ডারবিন বলেন, অনিবন্ধিত অভিবাসীদের নিরপরাধ শিশু সন্তানেরা যেন বহিষ্কার আতঙ্কের বাইরে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে, সেই লক্ষ্যেই বিলটি আইনে রূপান্তরিত করা জরুরি। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নামে ট্রাম্প প্রশাসন দমনপীড়ন শুরু করেছেন অভিযোগ করে তিনি বলেন, অভিবাসীদের হাতে গড়া আমেরিকাকে ব্যর্থ করে দিতে চাইছেন ট্রাম্প। এদিকে ডাকা কর্মসূচির মতো সুরক্ষার কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের উপর কঠোর হতে পারছেন না বলে দাবি করেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পাডিলা। বলেন, ডাকা আইনে রূপান্তরিত না হলে অচিরেই অনিবন্ধিত অভিবাসীদের শিশু সন্তানেরা ট্রাম্পের রোষানলে পড়বে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের নামে ট্রাম্প প্রশাসন সহিংসতা উস্কে দিয়েছে অভিযোগ করে পাডিলা বলেন, দেশের বেশিরভাগ শান্তিপ্রিয় মানুষ ট্রাম্পের চক্রান্ত রুখে দিতে প্রস্তুত। এদিকে ডাকা প্রোগ্রাম আইনে পরিণত না হলে অনিবন্ধিত অভিবাসীদের দুর্ভোগ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা জানান ইমিগ্রেন্ট সার্ভিসেস অফ আরবানার ডিরেক্টর মারিয়া জিমেনেজ। বলেন, ডাকা অকার্যকর হলে আগামী দিনগুলোতে অনিবন্ধিত অভিবাসীদের উপর দমনপীড়নের হার আরও বেড়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে আগ্নেয়াস্ত্রে সাইলেন্সারের ব্যবহার সহজ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে যাবে বলে আশঙ্কা তার। বৃহস্পতিবার ক্যাপিটলে শুমারের পাশাপাশি প্রতিবাদ জানান একাধিক সেনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত রিপাবলিকানদের বিগ বিউটিফুল বিল পাশ হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখানে 100 বছরের পুরনো নিয়ম পাল্টে আগ্নেয়াস্ত্রের সাইলেন্সারের ব্যবহারকে বৈধতা দেওয়া হয়েছে। এই পরিবর্তনের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্যাপিটলে প্রতিবাদ সমাবেশে যোগ দেন সেনেটর চাক শুমার, অ্যামি ক্লোবুশার, ক্রিস মার্ফি, মার্ক কেলি এবং বন্দুক সহিংসতার শিকার ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। ট্রাম্পের বিগ বিউটিফুল বিলকে বিগ আগলি বিট্রিয়াল আখ্যা দিয়ে সেনেটর চাক শুমার বলেন, আগ্নেয়াস্ত্রে সাইলেন্সারের ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা একটি হঠকারী পদক্ষেপ। এটি শিশু থেকে বৃদ্ধ সব আমেরিকানদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা। তিনি আরো বলেন, সাইলেন্সারের ব্যবহার একমাত্র অপরাধীরাই চায়। ডেমোক্রেটিক সেনেটররা এই বিপজ্জনক বিধানের বিরুদ্ধে যে কোনো উপায়ে লড়াই করবে বলে প্রতিশ্রুতি দেন চাক শুমার। সেনেটর এমি ক্লোবুশার বলেন, গান সাইলেন্সার ব্যবহার সহজ করার চেষ্টা করার মানে সাধারণ মানুষকে বিপদে ফেলা। গানের শিকার যারা হয়েছেন তাদের জন্য এটা খুব বেদনাদায়ক। যদি সাইলেন্সার ব্যবহারে আইনের প্রয়োগ আর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে আরো বেশি মানুষ আহত বা মারা যেতে পারে বলে মনে করেন সেনেটর ক্রিস মার্ফি। নিষেধাজ্ঞা তুলে নিলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সেনেটর কেলি। তিনি বলেন, শর্ট স্পটার নামের প্রযুক্তি ব্যবহার করে বন্দুকের গুলি শব্দ শনাক্ত করে পুলিশের কাছে তথ্য পাঠানো হয়, কিন্তু সাইলেন্সার ব্যবহারে এই প্রযুক্তিটিও অকার্যকর হয়ে যাবে। ডেমোক্রেটিক সেনেটররা জানান, সাধারণ জনগণ থেকে শুরু করে ভুক্তভোগী এবং পুলিশ ডিপার্টমেন্ট কেউই চায় না সাইলেন্সারের ব্যবহার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।